দর্শক আমন্ত্রণ 24 ঘন্টায় প্রেজেন্টেড বাই আকিদ শামশাইন, যমুনা টেলিভিশন নিয়মিত আয়োজন। আপনার সঙ্গে আজ আছে মাহফুজ মিশু। আপনারা জানেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ফেসবুকে দেয়া একটি স্ট্যাটাসকে কেন্দ্র করে রাজনীতির আলোচনায় নতুন খোরাক। সেই সঙ্গে আগে থেকেই যুক্ত হয়েছে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতা এবং মায়ের এই ক্রিটিক্যাল বা গুরুতর সময়ে পুত্র কেন পাশে নেই সেটির ব্যাখ্যা দিতে গিয়ে মূলত তারেক রহমান এই স্ট্যাটাস দিয়েছেন। সেটি নিয়ে নানা আলোচনা সমালোচনা, সেটি নিয়ে সরকার তার অবস্থান স্পষ্ট করেছে। পররাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন যে সরকারের কোনো আপত্তি নাই। তার আগে প্রেস সচিব জানিয়েছেন যে তিনি চাইলেই যে কোনো সময় বাংলাদেশে আসতে পারে। সেসব নিয়ে কথা বলবো আমরা। কথা বলার জন্য আমাদের সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে আছেন অ্যাম্বাসেডর মাহফুজুর রহমান, সাবেক কূটনীতিক। মাহফুজ ভাই, স্বাগত আপনাকে। আমাদের সঙ্গে আছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আজাদ মজুমদার। আজাদ ভাই, আপনাকেও স্বাগত। আশা করছি কিছুক্ষণের মধ্যে আমাদের সঙ্গে যুক্ত হবেন ব্যারিস্টার নাসিরউদ্দিন আহমেদ অসীম, বিএনপি নেতা। আমরা অ্যাম্বাসেডর মাহফুজ আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই। খালেদা জিয়া, বেগম খালেদা জিয়া, তিনি 3 বারের সাবেক প্রধানমন্ত্রী, দীর্ঘদিন ধরে অসুস্থ, কারাবাস, সব কিছু মিলেই তার শারীরিক অবস্থা আজকে পর্যন্ত চিকিৎসকরা এবং বিএনপির পক্ষ থেকে যেমনটা বলা হচ্ছে খুব সুখবর নেই। মানে উনি হয়তো আগের চেয়ে ডেটোরেট করেননি, কিন্তু উন্নতিও খুব একটা হয়নি। এই বাস্তবতায় বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে তাকে তারা বিদেশে নিয়ে যেতে চান, সেটি সিঙ্গাপুরে বা লন্ডনে। সেই প্রক্রিয়াও হয়তো খানিকটা সম্পন্ন করে রাখা হয়েছে। প্রশ্নটা হচ্ছে, এই যে ওনার বিদেশ যাওয়া, তার 2টি সন্তান, একটি সন্তান আগেই মারা গেছেন 2015 সালে মালয়েশিয়ায়, আরেক সন্তানের সঙ্গে প্রায় দীর্ঘদিন পর তার এই 5 আগস্টের যে গণঅভ্যুত্থানের পরে তাদের একবার দেখা সাক্ষাৎ হয়েছে চিকিৎসার সময়। ফলে এটি কি মূলত বেগম জিয়ার চিকিৎসার জন্যই যাওয়া, নাকি এটা আসলে মূলত এক ধরনের পারিবারিক বন্ধন, নিজের পুত্র সন্তান, মানে মা ছেলে একটু কাছাকাছি থাকার সুযোগ, সেটাও তো আসলে আমাদের মাদের জন্য এক ধরনের চিকিৎসা হয়, সেটির অর্থেই যাওয়া? এরকম যদি পরিস্থিতি হয় তাহলে সেটা নিয়ে কি মন্তব্য করা আমাদের সাজে কিনা, কারণ আমরা জানি না। চিকিৎসকের কাছ থেকে আমরা যেটুকু জেনেছি যে তার অবস্থা অবশ্যই আশঙ্কাজনক। হয়তো এই মুহূর্তে কিছুটা স্টেডি আছেন এবং তারা সিঙ্গাপুরে যাওয়ার কথা চিন্তাভাবনা করছেন, এটা বলা হয়েছে। এখন একজনের অসুস্থতা, তাও আবার তিনি আমাদের প্রধানমন্ত্রী ছিলেন দীর্ঘ সময় এবং বর্ষিয়ান একজন রাজনীতিক, তার সম্পর্কে এর বাইরে আর মন্তব্য করা মনে হয় আমাদের শোভন হবে না আর কি। জি, কিন্তু তারেক রহমান সাহেবের যে স্ট্যাটাস, এই প্রশ্নগুলো করার সুযোগ আসলেও সেই স্ট্যাটাসটার পরে দলের নেতাকর্মী, সাধারণ ভোটার, এমনকি যারা বিএনপি করেন না কিন্তু বেগম খালেদা জিয়াকে প্রচণ্ড রকমের পছন্দ করেন বা তার প্রতি এই পরিস্থিতিতে একটা বাড়তি প্রত্যাশা তৈরি হয়েছে বিএনপির প্রতি, তারাও অনেকে লিখছেন যে উনি হচ্ছেন আসলে এখন এক ধরনের সিম্বল অফ ইউনিটি, সিম্বল অফ ডেমোক্রেসির মতো। ফলে সেই জায়গা থেকে এই প্রশ্নগুলো আসছে। ফলে এই স্ট্যাটাসটা কি আসলে তারেক রহমান সাহেবের এক ধরনের অসহায়ত্ব থেকেই দেয়া, নাকি এটাকে আপনি কিভাবে বিশ্লেষণ করেন? ওয়েল, আপনি যেরকম বললেন যে তারেক রহমানই তো একটা অন্যতম প্রধান রাজনৈতিক দলের অন্যতম প্রধান নেতা, কার্যকরভাবে তিনি এখন সেই দলটাকে চালাচ্ছেন। তো সেই রকম একজন নেতা যখন একটা ফেসবুক স্ট্যাটাসে একটা মতামত সেখানে দিচ্ছেন বা একটা বিবৃতি দিচ্ছেন, সারা দেশের মানুষ কিন্তু কম বেশি, যেটা আপনি বললেন যে কেবলমাত্র তার দলের লোকজন না, অন্যরাও এইদিকে আগ্রহ বা কৌতূহলের সঙ্গে সেগুলো দেখছেন। নিশ্চয়ই আমিও এটা পড়েছি, এটা ওয়েল ড্রাফটেড, মানে বহু চিন্তাভাবনা করে এটা উনি লিখেছেন। এটা এমন না যে হুট করে ওনার মাথায় এসেছে এবং একটা ফেসবুক স্ট্যাটাস দিয়ে দিয়েছেন, সেরকম না। সুতরাং ওনার প্রত্যেকটা শব্দ যদি আমরা এখন বিশ্লেষণ করতে যাই তাহলে অন্য কিছু প্রশ্ন আসে। আমি আগে একবার বলেছি যে এখানে ওনার ওই স্ট্যাটাসের পরে প্রশ্ন বরঞ্চ বেড়েছে উত্তরের চাইতে। আমরা কি জানি যে উনি ঠিক কোন মর্যাদায়, মানে কোন স্ট্যাটাসে লন্ডনে আছেন? আমার মনে হয় আমরা কেউই নিশ্চিত না। এখন সেইটার উপরে কিছুটা নির্ভর করে উনি এই স্ট্যাটাসে যে কথাগুলো বলেছেন সেগুলোর ব্যাখ্যা আপনি কিভাবে দেবেন। এক হতে পারে, আমি অনুমান করে বলি, পলিটিক্যাল অ্যাসাইলাম হতে পারে। ইভেন পলিটিক্যাল অ্যাসাইলামে ওনার মতো নেতার এটা হাই প্রোফাইল পলিটিক্যাল অ্যাসাইলাম হতে পারে, যেটা সাধারণ অ্যাসাইলামের শর্তের বাইরে, হয়তো অতিরিক্ত কিছু সেখানে রয়ে গেছে, সেটাও হতে পারে।
শরণার্থী হতে পারে, রিফিউজি স্ট্যাটাসে থাকতে পারেন, অনেক রকম পিকুলারিটিস এখানে ইনভলভড আছে। তার উপরে কিছুটা নির্ভর করে যে তিনি সমস্ত সিদ্ধান্ত একা নিতে পারেন কি পারেন না, যেটা কিছুটা ইঙ্গিত উনি হয়তো দিয়েছেন ফেসবুক পোস্টে। জি, এইটা আমরা শুনেছি, এটার কোনো সত্য মিথ্যা আমরা জানি না, বাট শুনেছি যে কোনো কোনো গোয়েন্দা সংস্থা মানে বিদেশি সংস্থা তাকে হয়তো পরামর্শ দিচ্ছেন এই সমস্ত ব্যাপারে, বাংলাদেশে আসা বা যাওয়ার ব্যাপারে। তো সেটাও একটা কারণ হতে পারে। এটা অনেকখানি স্পষ্ট হয়ে যেত যদি ওনার পক্ষ থেকে বা দলের পক্ষ থেকে, অথবা আমরা এক্স্যাক্টলি জানতাম যে উনি কোন মর্যাদায় সেখানে আছেন, অবস্থান করছেন। যে এটি নিয়ে আলাদাভাবে কথা বলবো। আজাদ ভাই, আপনার কাছে প্রথম প্রশ্ন হচ্ছে যে বেগম জিয়ার মতো বর্ষিয়ান রাজনীতিবিদ, সাবেক প্রধানমন্ত্রী, প্রধান দলের প্রধানতম নেতা, ওনার বিদেশ যাওয়ার ব্যাপারে সরকার আনুষ্ঠানিকভাবে প্রস্তুতি প্রক্রিয়ায় জড়িত কিনা, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে আপনারা অফিসিয়ালিও জানিয়েছিলেন যে খোদ প্রধান উপদেষ্টা তার স্বাস্থ্যের খোঁজ খবর নিচ্ছেন, ফলে সেই জায়গা থেকে আপনারা ওনার স্বাস্থ্য সম্পর্কে সবশেষ কতটুকু জানেন এবং তার বিদেশ যাওয়ার বিষয়টি, প্রস্তুতির বিষয়টি আপনারা অবহিত কিনা? ধন্যবাদ আপনাকে। প্রথমত আমাদের সরকার প্রধানের পক্ষ থেকে ওনাদেরকে আশ্বস্ত করা হয়েছে যে ওনারা বিদেশ যদি যেতে চান, সরকারের কাছ থেকে যদি কোনো সহযোগিতা চান, তাহলে সরকার এক্ষেত্রে প্রয়োজনীয় যা যা সহযোগিতা প্রয়োজন ওনার সেটা সরকার করবেন। এখন এখানে বিদেশ যাওয়া বলতে উনি কোন দেশে যাবেন, সেটা কিভাবে যাবেন, এয়ার অ্যাম্বুলেন্সে যাবেন নাকি রেগুলার ফ্লাইটে যাবেন, এগুলো ওনার চিকিৎসকরা সিদ্ধান্ত নেবেন ওনার কন্ডিশন বিবেচনা করে। ওনার চিকিৎসকরা বা ওনার পরিবারের সদস্যরা যদি কোনো সিদ্ধান্ত নেন এবং সিদ্ধান্ত নেওয়ার পরে সরকারের সহযোগিতা চান, সরকার নিশ্চয়ই সহযোগিতা করবে। এটা একটা যে কোনো নাগরিককেই সরকার সহযোগিতা করতে অঙ্গীকারবদ্ধ আপনার। আর ওনার বেলায় যেহেতু উনি দেশের একজন রাজনৈতিক অভিভাবক, ওনার ক্ষেত্রে সেটা তো আরও গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত আন্তরিকভাবেই সরকার সেই কাজটা করবে। সরকারের এক্ষেত্রে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই বা অবহেলারও কোনো সুযোগ নেই। জি, আপনাদের সঙ্গে কোনো ধরনের আনুষ্ঠানিক যোগাযোগ তারা করেছেন কিনা? সরকারের পক্ষ থেকে তো নিয়মিতই ওনার স্বাস্থ্যের খোঁজ খবর নেওয়া হচ্ছে। বিদেশ যাওয়ার ব্যাপারে এখন পর্যন্ত এই বিষয়ে আমার কাছে কোনো তথ্য নেই। জি, ব্যারিস্টার নাসিরউদ্দিন অসীম আমাদের সঙ্গে এসে যুক্ত হয়েছেন, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক। অসীম ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। অসীম ভাই, আমরা বেগম জিয়ার শারীরিক অবস্থা নিয়ে কথা বলছিলাম। আজকে পর্যন্ত চিকিৎসকরা যেমনটা জানিয়েছেন তাতে উনার অবস্থা অপরিবর্তিত, হয়তো আগের চেয়ে খারাপ কিছু হয়নি, কিন্তু ওনার বয়স, যত ধরনের জটিলতা রয়েছে, শারীরিক মানসিক যে অবস্থার ভিতর দিয়ে উনি গিয়েছেন, তাতে মানে এটা হয়তো হওয়ারই কথা। তারপরেও দেশের মানুষ তার জন্য প্রার্থনা করছে। শেষ পর্যন্ত কি বেগম জিয়া বিদেশ যাওয়ার বিষয়ে দলের বা পরিবারের পক্ষ থেকে যেমনটা জানানো হলো যে উনি একটি স্টেবল হলেই তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ নেওয়া হবে, ফলে সেই প্রসঙ্গে আমরা আলাপ করছিলাম। আপনার কাছে একটু জানতে চাওয়া যে ওনার বিদেশ যাওয়ার সঙ্গে বিশেষ করে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আপনার দলের তারেক রহমানের সবশেষ যে স্ট্যাটাস, তার দেশে আসতে পারা না পারা নিয়ে এক ধরনের আকুতি বা আক্ষেপ যাই বলি না কেন, সেটার সঙ্গে বেগম জিয়াকে বিদেশ নিয়ে যাওয়ার কোনো সম্পর্ক আছে কিনা? আমাদের যতদূর মনে পড়ে উনি দেশ ছাড়ার পরে একবার মালয়েশিয়ায় এবং একবার সৌদি আরব এসেছিলেন। না, আমি তা মনে করি না। খুব সহজ সমীকরণ, সহজ বাংলা যেটা বলা যায়, একটা হচ্ছে যে একজন ব্যক্তির চিকিৎসা, লাইফ অ্যান্ড ডেথের একটা ম্যাটার যেটা আছে, যেটা হচ্ছে যে মনে করেন আপনার খুব সহজ বাংলা যেটাকে বলা যায়, একজন মানুষ মনে করেন যে সামওয়ান হু ওয়েন্ট ইনটু কোমা, অথবা মনে করেন যে সামওয়ান ইজ ইন দ্য সিসিইউ, এটা হচ্ছে এক জিনিস। তাহলে ওনারটা হচ্ছে যে তার মানে কি মেডিকেল হেলথ কন্ডিশন, আরেকজনেরটা হচ্ছে পলিটিক্যাল কন্ডিশন, টু ডিফারেন্ট ইস্যুস, দুটো ডিফারেন্ট অ্যাসপেক্ট। তো সেক্ষেত্রে মনে করেন যে ডাক্তাররা একটু ভালো জানেন, এটা আমরা তো লে পারসন, আমি তো বলতে পারবো না, বা আমাদের মনে হয় না যে এখানে আমরা কেউই বলতে পারবো। একটা জিনিস হচ্ছে যে দেশবাসীর কাছে প্রার্থনা করা হয়েছে যে উনি যেন একটু স্টেবল হন, ওনাকে মনে করেন যে দেশের বাইরে যেন নিতে পারেন। এখানে যে ওনার ট্রিটমেন্ট ভালো হচ্ছে না তা না, কিন্তু ট্রিটমেন্ট ওনার সর্বোচ্চ চেষ্টাটা করছেন ডক্টররা। আমাদের দেশের ডক্টররা কম্পিটেন্ট এনাফ, তারপরেও যে একটা প্রোটোকল বলে একটা কথা আছে, যেটা হচ্ছে যে মনে করেন যে মাল্টিপল অর্গান নিয়ে যখন আপনার মানে ফাইটিং ব্যাক সামওয়ান, তখন সেটা পৃথিবীর অন্যান্য দেশে যেভাবে মনে করেন যে করতে পারে, যে প্রোটোকলটা মেনটেন করতে পারেন। আমরা দেখা গেছে কিডনির যদি প্রবলেম হয় তখন আমরা সেটা ট্রিটমেন্ট করতে যাই, লিভারের দেখা গেছে যে তখন ক্ষতিটা হচ্ছে, বা লাংসের হচ্ছে কিংবা হার্টের হচ্ছে, সমস্ত কিছু মিলিয়ে হয়তো পারি না আমরা। সেজন্য আমরা কি করি যে আমরা যত দ্রুত সম্ভব একজন পেশেন্টকে দেশের বাইরে নিয়ে যাওয়া হয়।
এটাই হচ্ছে যে খুব এটা সব জায়গাতেই হচ্ছে। কিন্তু ইউরোপের পেশেন্টরা কিন্তু ইন্ডিয়াতে আসেন বা ব্যাংককে আসেন, কেন আসেন জানেন? ট্রিটমেন্ট কিন্তু ইউরোপেও সেম আছে। তারা আসে কিন্তু ওই জন্য যে ওখানে খরচটা কম হয়, অনেকগুলো ডিফারেন্ট কাজ করে, এটা হলো একটা বিষয়। তাহলে ম্যাডামের বিদেশ যাত্রার বিষয়টা হচ্ছে ট্রিটমেন্টের জন্য যে বেটার মনে করেন যে মেডিকেল ব্যাকগ্রাউন্ড। আর তারেক রহমান সাহেবের আসা না আসা সেটা সম্পূর্ণরূপে উনি যেটা বলেছেন যে সেলফ এক্সপ্লেনেটরি। আমাদের মহাসচিব সাহেব যেটা বলেছেন, আমি আপনি যতটুকু না জানবো উনি তার থেকে বেশি জানেন ওনার সম্পর্কে। ওনাকে নিয়ে আলাদাভাবে কথা বলতে চাই। আসলে একটা বিনীত জিজ্ঞাসা, আমরা দেখছি যে হাসপাতালের সামনে বিএনপির অনেক নেতাকর্মী মাইক্রোফোন হাতে নিয়ে বলছেন হাসপাতালে কেউ ভিড় করবেন না, কারণ উনি যে অবস্থায় আছেন তাকে সশরীরে বা স্বচক্ষে গিয়ে দেখার মতো পরিস্থিতিতে নাই, চিকিৎসকরা সেটা অ্যালাউ করছেন না। ফলে তারপরেও অনেক মানুষ সেখানে ভিড় করছেন, করছেন, সেটা আপনাকে আসলে সামাল দিতে পারছেন না, না এই জায়গাটা আসলে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না? বাস্তবতা এক জিনিস যেটা আপনি সামাল দিতে পারবেন, আবেগ কখনো আপনি সামাল দিতে পারবেন না। বেগম খালেদা জিয়া কিন্তু এখন আর বাংলাদেশের জাতীয়তাবাদী দলের নেত্রী না, উনি বাংলাদেশের নেত্রী। তো এটা কিন্তু এই উত্তরণে, এই পথ পরিক্রমায় ওনার সুদীর্ঘ রাজনৈতিক জীবন, সমস্ত কিছু লড়াই সংগ্রাম সব কিছু মিলিয়ে উনি একটা জায়গায় এসছেন যে উনি মনে করেন যে একটা মুরব্বীর ভূমিকা অবতীর্ণ হয়েছেন। তো সেই দিক থেকে আপনি কিভাবে মনে করেন যে সেটা, উনি তো আর বিএনপির নেত্রী না, আমি তো যে কথা বলছি, তো বিএনপি তো কন্ট্রোল করতে পারার কোনো সুযোগ নেই। আমি আজকে একটা এতিমখানায় গিয়েছি, আমি দেখেছি এতিম বাচ্চারা যেভাবে কান্না করেছেন, আমি খুব অবাক হয়েছি। 10-12 বছরের বাচ্চারা ওনার জন্য কান্না করছে। একটু আগে আমি এই যে এখানে আসলাম, আমি ভাবতেই পারিনি যে 10-12 বছরের বাচ্চারা, 150-200 বাচ্চা ছিল, তারা হু হু করে কান্না করছিল বেগম খালেদার জন্য। আমরা তার সুস্থতা কামনা করি। আজাদ ভাই, আপনার কাছে প্রশ্ন হচ্ছে, আজকে পররাষ্ট্র উপদেষ্টা কূটনৈতিক রিপোর্টারদের সঙ্গে একটা অনুষ্ঠানে কথা বলেছেন, তার কাছে আমরা বিস্তারিত জানার চেষ্টা করেছি যে তারেক রহমানের আসলে দেশে ফিরতে বাধাটা কোথায়। উনি এবং গতকালকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব দুজন বলছেন বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কোনো বাধা নাই। আপনিও নিশ্চয়ই তারেক রহমানের বাংলা স্ট্যাটাসটা বা ইংরেজিটা পড়েছেন। ওনার এইখান থেকে আসলে আপনারা এই লাইনটা থেকে সরকার কি অর্থ উদ্ধার করছেন, বা আপনাদের উদ্ধার করা অর্থ কি, সেটা একটু বুঝতে চাই। যে উনি বলছেন যে অন্য আর সকলের মতো এইটা বাস্তবায়নের ক্ষেত্রে, মানে দেশে আসার ক্ষেত্রে আমার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়, স্পর্শকাতর এই বিষয়টি বিস্তারিত বর্ণনার অবকাশে সীমিত। এই লাইনটাকে আপনারা কিভাবে ব্যাখ্যা করেন? আমরা আসলে আমাদের কাজটাকেই এই মুহূর্তে মনে করি যে জরুরি। এসব ক্ষেত্রে আমাদের কাজটা জরুরি হচ্ছে, আমাদের দেশের একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, আমাদের দেশের একটা শীর্ষ রাজনৈতিক দলের নেতা, উনি যদি বাংলাদেশে আসেন, ওনার যদি কোনো ইস্যুস থাকে সেটা যাতে অ্যাড্রেস করা যায়। উনি যদি কোনো কনসার্ন ব্যক্ত করেন, ওনার কনসার্নটা উনি সবচেয়ে ভালো বলতে পারবেন, যেটা অসীম ভাই বললেন। উনি আসলে সবচেয়ে ভালো বলতে পারবেন যে আসলে কোন জায়গাটাতে উনি অসুবিধা বোধ করছেন। কিন্তু আমাদের দায়িত্ব হচ্ছে উনি যদি কোনো অসুবিধার কথা সরকারকে জানান, তাহলে সরকার যেন যত দ্রুত সম্ভব সেটা অ্যাড্রেস করতে পারেন। কারণ এটা আমাদের রাজনৈতিক স্থিতিশীলতার জন্য জরুরি, নাগরিক হিসেবে এটা ওনার অধিকার। পাশাপাশি আমরা একটা জাতীয় নির্বাচনের দিকে যাচ্ছি, উনি একটা দেশের শীর্ষ দলের রাজনৈতিক দলের প্রধান, সরকারকে এই কাজটা করতে হবে। আমরা সেই কাজটা করার জন্যই আমরা প্রস্তুতি নিচ্ছি বা প্রস্তুত আছি অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে। উনি যেই অসুবিধার কথা জানাবেন সেটা সরকার অ্যাড্রেস করবে। ওনার কাছে উনি ওনার সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন যেটা, সেটাকে আপনারা ওনার জানানো হিসাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে উনি যেটা লিখেছেন সেটা তো অস্পষ্ট। আপনিও এটার ঠিক শিওর না। আমরা এখানে আসলে কেউ নিশ্চিতভাবে জানি না সামাজিক যোগাযোগ মাধ্যমে উনি কি অসুবিধার কথা বলেছেন। অসুবিধাটা যদি আপনার জানা থাকে তাহলে সেটা অ্যাড্রেস করতে হবে। উনি যা বলছেন তার যদি বাংলা মানে বোঝার জন্য যদি বলে, উনি নিজের সিদ্ধান্ত নিতে পারবেন, এটা তার একক সিদ্ধান্তের ইস্যু না, তার মানে সিদ্ধান্তটা অন্য কেউ নিচ্ছে কিনা। দ্বিতীয়ত হচ্ছে যে এই বিষয়টা বিস্তারিত বর্ণনারও সুযোগ খুবই সীমিত, মানে যে কারণে উনি এটা করছেন। প্রথমত প্রশ্নের উত্তর আপনাদের কাছে আছে? না, প্রথমত একটু আগে ভাই এখানে কথা বলছিলেন, উনি বলেছেন যে এই মন্তব্যটা উত্তরের চেয়ে অনেক বেশি প্রশ্নের জন্ম দিয়েছেন। এখন আপনি এই প্রশ্নগুলো কাকে করবেন? এই প্রশ্নগুলো আপনার প্রথমত আপনি ওনাকে করতে পারেন বা ওনার দলকে করতে পারেন যে অসুবিধাটা কোথায়।
আবার আপনি যেহেতু উনি একটা দেশে আছেন সেই দেশকে করতে পারেন, কারণ সেই দেশে উনি তো নিশ্চয়ই ওনার একটা স্ট্যাটাস আছে, যে স্ট্যাটাসে থাকুক সেখানে উনি পার্মানেন্ট রেসিডেন্ট হতে পারেন, সেখানে উনি নাগরিকত্ব হিসেবে থাকতে পারেন, বা উনি সেখানে আশ্রয় নিয়ে রাজনৈতিক আশ্রয়ে থাকতে পারেন। উনি কীভাবে আছেন বা উনি সেই দেশে ওনার সেই দেশ এই মুহূর্তে ত্যাগ করতে ওনার কোনো অসুবিধা আছে কিনা, এটা সংশ্লিষ্ট দেশকে আপনারা জিজ্ঞেস করতে পারেন, সেই দেশের দূতাবাসকে আপনারা জিজ্ঞেস করতে পারেন ওনার ওখানকার অবস্থানের যে স্ট্যাটাসটা সেটা। এই জিনিসগুলা আপনারা সবাই যদি ক্লিয়ার করেন তাহলে আপনার সরকার, বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্ট এই সুবিধাটা পাবে যে তখন ওনার কনসার্নটা জানা থাকলে এটা অ্যাড্রেস করবে। এখন উনি যদি না জানায়, সরকার তো ওনাকে চাপ প্রয়োগ করতে পারে না, আর আপনাকে বলতে হবে কি অসুবিধা। সরকারের কাজ যেটা হচ্ছে সেটা ওনার যদি কোনো ডকুমেন্টের যদি ঘাটতি থাকে সেই ডকুমেন্ট ওনাকে দ্রুততম সময়ে সরবরাহ করা, সেটা নাগরিকত্ব পাসপোর্ট হতে পারে, ট্রাভেল ডকুমেন্ট হতে পারে, বা এনআইডি কার্ড হতে পারে। আজাদ ভাই, একদম একটা বিনীত জিজ্ঞাসা, ধরেন আমাদের সরকার প্রধান লন্ডন গিয়েছিলেন একটা রাষ্ট্রীয় সফরে, সেই সময়ে তার সঙ্গে জনাব তারেক রহমানের ইনপারসন সাক্ষাৎ হয়েছে, কথাবার্তা হয়েছে, ফলে আপনাদের সঙ্গে ব্রিটিশ সরকারের অফিসিয়াল মিটিং হয়েছে কয়েকটা স্তরে, ফলে সেই কোনো জায়গায় আপনারাও কি তারেক রহমান কোন স্ট্যাটাসে আছেন এদেশের প্রধান একজন রাজনীতিবিদ সেটা ব্রিটিশ গভর্নমেন্ট আপনাদেরকে জানায়নি, জানতে চেয়েছিলেন, জানায়নি, এরকম বিষয়? এটা তো আমাদের জানার বিষয় না, এটা তো ওনার জানানোর বিষয়, বা ওনার যদি কোনো অসুবিধা থাকে সরকার প্রধান না, এটা আমাদের মিশনের জানার বিষয় না। উনি আমাদের সরকার প্রধান ওই লন্ডনে গিয়েছেন অন্য একটা সফরে, সেখানে উনি সরকার প্রধানের সাথে দেখা করেছেন, সেটা সাক্ষাৎ করতেই পারেন। সেই সাক্ষাতে ওনার সাথে আলোচনা হয়েছে, এবং তার পরবর্তীতে উনি যে সাক্ষাৎকারগুলো দিয়েছেন বিভিন্ন গণমাধ্যমে আমরা দেখেছি, যে আমি বিবিসির সাথে উনি যে সাক্ষাৎকারটা দিয়েছেন, বহুল আলোচিত সাক্ষাৎকার, সেটার রেফারেন্স হিসেবে আমি বলতে পারি সেখানে আপনার বলা আছে দ্রুত উনি দেশে ফিরে আসবেন, নির্বাচনে অংশ নেবেন, উনি সাক্ষাৎকারে বলেছেন। তো যখন ওনার পক্ষ থেকে এই কথাটা বলা হয় তখন তো আর কোনো শঙ্কার জায়গাটা এখানে থাকেন না, এটা শুধু সিদ্ধান্তের জায়গাটা থাকে। তো ওনার সিদ্ধান্তটা তো ওনাকেই নিতে হবে, আর সরকার শুধু এখানে ফ্যাসিলিটেটরের একটা রোল প্লে করতে পারে, এর বেশি কিছু তো সরকারের পক্ষে করা সম্ভব না। একদম পরিষ্কার। মাহফুজ ভাই, আপনি সরকারে ছিলেন, সরকারের মেকানিজমগুলো জানেন, ফলে আমি ধরে নিলাম তারেক সাহেব এখনো ফরমালি বাংলাদেশের লন্ডন মিশনকে অথবা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় বা সরকারের কোনো অংশে কিছু জানান নাই, কিন্তু উনি যখন এই কথাটি পাবলিকলি লিখলেন এবং এটা নিয়ে যখন শুধু বাংলাদেশে না বাংলাদেশ নিয়ে আলোচনার এটা একটা বড় খোরাক, তখন সরকারের স্বপ্রণোদিত হয়ে এই যে একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ একক নিয়ন্ত্রণাধীন নয়, মানে আরেকটা বা আর অন্য শক্তি কারা সেটি জানার বা বোঝার, সেটা ফরেন মিনিস্ট্রি হতে তা না, এটা আমাদের কোনো গোয়েন্দা সংস্থা হতে পারে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় হতে পারে, পাসপোর্ট অধিদপ্তর হতে পারে, সেটি জানার সুযোগ আছে কিনা এবং স্পর্শকাতর বিষয়টা আসলে কি, সেটা তার জন্য কোনো ধরনের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক থ্রেট কিনা সেটা বোঝা এবং সেটা এনশিওর করার দায়িত্ব আসলে কার? কঠিন প্রশ্ন। তো প্রথমে দেখেন, যেটা আপনি বললেন, আমার জানা মতে বিগত সরকারের সময় উনি ওনার পাসপোর্ট মনে হয় রিনিউয়ের জন্য দিয়েছিলেন, যেটা রিনিউড হয় নাই তখন, হয়তো হাই কমিশন থেকে ঢাকার মতামত চেয়েছিল, ওইভাবে কোনো একটা জায়গায় সেটা আটকে গিয়েছিল। না, ওনারা নেননি, আমি গিয়েছিলাম, ওনারা জমাই নেননি। তো ঠিক আছে, ওরকম একটা কিছু ছিল, কিন্তু পরে যখন সরকার পরিবর্তিত হলো, জি, তারপরে আর তিনি এই ধরনের কোনো এফোর্ট নিয়েছেন সেটা আমাদের জানা নাই। আমি জানি না এরপরে ওটা কি হয়েছে না হয়েছে, কিন্তু এক না এক সময় তো উনি দেশে ফিরবেন, এটা তো সরকার পরিবর্তনের পর থেকেই উনি জানেন। এখন কথা হলো যে সমস্ত জিনিসটা আমাদের অ্যাকচুয়ালি গুড ফেইথে নেওয়া উচিত। উনি যে স্ট্যাটাসটা দিয়েছেন, আমরা অনেক কিছু জানি না বলে আমাদের মনের মধ্যে অনেক প্রশ্ন জাগছে, কিন্তু আমাদের এটা ওই গুড ফেইথে এইভাবে নেওয়া উচিত যে উনি ওনার মা অসুস্থ, মাকে দেখতে আসবেন কি আসবেন না, অথবা মা তাকে আসতে বলছেন কি আসতে বলেননি, এগুলো তো ওনারাই সবচেয়ে ভালো জানেন। হ্যাঁ, আমরা এই যে নিজ থেকে যেগুলো বলা বলি করছি, বিভিন্ন রকম মন্তব্য করছি, আমার মনে হয় এটা না করলে ভালো হয়। আমরা গুড ফেইথই নেই যে উনি তো এক্সপ্রেস করেছেন যে উনি কি কারণে আসতে পারছেন, একটা কারণ বলেছেন। হ্যাঁ, এখন এটা স্বাভাবিক যে আমাদের মনের মধ্যে প্রশ্ন আসছে, বা ওনার কর্মীদের মধ্যেও প্রশ্ন আছে, সাধারণ মানুষের মধ্যেও আছে বলেই হয়তো আলাপ আলোচনা করছি, কিন্তু সম্মান এবং শ্রদ্ধা রেখেই মনে হয় আলোচনাটা কন্টিনিউ করা উচিত। সেক্ষেত্রে কি সরকারের এগুলো নিয়ে কিছু করার আছে কিনা? ইনফরমালি তো করতেই পারে, বলেছেন ইনফরমালি বা ফরমালি। ইনফরমালি করতে পারে,
এবং মানে আমি যেহেতু আর সরকারে নেই আমি বলতে পারছি না, বাট সরকারে থাকলে বা যারা আছেন তারা হয়তো এটা কিছুটা ওয়াকিবহাল হতে পারেন। আচ্ছা, আপনার নিশ্চয়ই মনে আছে যে বেগম জিয়ার সঙ্গে ব্রিটিশ হাই কমিশনার তার বাসায় গিয়ে দেখা করেছেন, এমনকি লন্ডনেও তার সঙ্গে অন্য আর দু একটি দেশের হাই কমিশনার বা রাষ্ট্রদূতরাও দেখা করেছেন। ফলে সেগুলোর সঙ্গে এগুলোর কোনো আন্তঃসম্পর্ক থাকতে পারে নাকি এগুলো স্রেফ কলন বা একটি প্রধান রাজনৈতিক দলের সঙ্গে সাক্ষাতের অংশই হতে পারে? আপনার রাষ্ট্রদূতরা তো কম বেশি সমস্ত রাজনৈতিক দলের সঙ্গে এবং নেতা নেত্রীদের সঙ্গে দেখা করেন, নিয়মিতভাবেই করেন, আলাপ আলোচনা করেন, তাদের ভিউজ এক্সপ্রেস করেন। তো সেখানে কার সঙ্গে কতটুকু কি ভিউ এক্সপ্রেস করেন সেটা তো আমাদের অতটা জানা এই পর্যায়ে এইভাবে সম্ভব হয় না। পরে হয়তো আমরা কার্যকরণ মিলিয়ে অনেক কিছু মিলানোর চেষ্টা করি। জি, অসীম ভাই, বিবিসি বাংলার সঙ্গে তারেক সাহেব যখন সাক্ষাৎকার দিলেন তখন তিনি যে ইঙ্গিত দিয়েছিলেন তাতে আমরা জানতাম যে উনি নভেম্বরেই আসবেন। উনি তারিখটা উনি নিজ মুখে বলেননি, কিন্তু ওনার একজন উপদেষ্টা পরবর্তীতে বলেছিলেন। এমনকি এরকম খবরও বেরিয়েছিল একটা নির্দিষ্ট তারিখ ধরে উনি সময় উমরায় যাবেন, তার জন্মদিনের আগে পরে আসবেন। হঠাৎ করে কি এমন হলো যে নভেম্বরের 29 তারিখে এসে তারেক সাহেবকে এই কনসার্ন জানাতে হলো, যখন তার খুব জরুরি মনস্তাত্ত্বিকভাবে, মানে রাজনীতিবিদ হিসেবে না, পুত্র হিসেবেও তার আসার তিনি তাগিদটা বোধ করছেন? না, এখন এই বিষয়টা জনাব মাহফুজ সাহেব সাবেক কূটনীতিক, তিনি যেটা বলেছেন যে এটা তো অনেকটা ওনার একান্ত ব্যক্তিগত অনেকটা বিষয় হয়ে গেছে। এখন আমরা তো এটা অ্যানালিসিস খুব একটা বেশি কিছু করতে পারবো না। আর যেহেতু আমি আমার দলের, আমি ব্যক্তি পর্যায়ে যদি বলেন যে একজন নাগরিক হিসেবে আমি যদি বলি, হ্যাঁ ওনার আসা উচিত ছিল আরও আগে। আগে বলতে আমি বলি যে অব্যবহিত 5ই আগস্টের পর, তখন একটা বিষয় ছিল এবং সে সময় এসে সরকারের উপর একটা প্রেশার ক্রিয়েট করা উচিত ছিল। যে বিষয়টা ছিল যে জাস্টিস শাহাবুদ্দিন সাহেব এরশাদ সাহেবের পতনের পর 3 মাসের মধ্যে একটা নির্বাচন করেছিলেন। জাস্টিস লতিফুর রহমান, জাস্টিস হাবিবুর রহমান সাহেব, ওনারা মনে করেন যে 3 মাসের মধ্যে কিন্তু নির্বাচনটা করেছিলেন। তখন কিন্তু কেউ এই বিষয় নিয়ে প্রশ্ন তোলেননি বা এই দীর্ঘসূত্রিতার বিষয়টা আসেনি। তাহলে অন্তর্বর্তীকালীন সরকার, যেটা আমাদের সংবিধানে নেই, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আমাদের সংবিধানের মধ্যে ছিল, তো সংবিধানের পেরিফেরির মধ্যে থেকে এবং তার পরিপ্রেক্ষিতে যেটা বাস্তবতার আলোকে ছিল, বিদ্যমান ছিল, সেখানে যদি আপনি 3 মাসের মতো নির্বাচনটা করতে পারেন, তাহলে কেন বিএনপি এই সুযোগটা দিয়েছে? কিংবা মনে করেন যে রিল্যাক্স মুডে ছিল যে না 6 মাসের মধ্যে আপনি নির্বাচন দিতে হবে, কেন বিএনপি এই প্রেশারটা এই সরকারের উপর করেনি? এই সরকার মনে করেন আপনার ঐকমত্য কমিশন, এই ঐকমত্য কমিশনটা করা হয়েছে পাবলিকের দৃষ্টি ভিন্নভাবে ভিন্ন দিকে নেয়ার জন্য। আমার কাছে এখন মনে হয় ব্যক্তিগতভাবে, আমি একজন আইনজীবী, আমি বিএনপির নেতা বা কর্মী না, আমি যেটা উপলব্ধি করছি, এই যে এখন তারেক রহমান সাহেব আসতে পারছেন না, এই সমস্ত কিছু না একটা সূত্রের মধ্যে গাথা। কেন আমি বলছি দেখেন, বলে না যে ঠেলে খেলেন ফাউল নেই। বিএনপি বেশি ভদ্রের দল, বেশি সভ্যের দল, সে কারণে আজকে আমাদেরকে এই অবস্থা, এই প্রমাদ গুনতে হচ্ছে। এই সূত্রটা কি অসীম ভাই? ধরেন লেখক গবেষক মহিউদ্দিন আহমেদ লিখছেন যে 2007 সালে 111-এর সময় একটা -2 যে ফর্মুলা হয়েছিল, মহিউদ্দিন সাহেবকে আমি কোট করছি, উনি বলছেন যে সেটি আসলে ছিল -4, মানে 2 পরিবারকে মাইনাস করা, এবং সেটির একটা অংশ তো ডান, শেখ হাসিনা এবং তার পরিবার, দ্বিতীয় অংশটার কাজ চলছে কিনা তিনি সেই সংশয় জানিয়েছেন। না, আপনি কি বলছেন যে শেখ হাসিনা এবং তার পরিবার ডান হয়ে গেছে, মানে মাইনাস হয়েছে? মানে মহিউদ্দিন সাহেবের ভাষ্য অনুযায়ী, ম্যাডাম জেলে যাওয়ার আগে শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে চলে গেছেন। 1-11 সময়কার কথা আমরা বলছি না, আমি বলছি এখন সেটা বাস্তব না। আমি বলছি দেখেন, ম্যাডাম যদি না যেতেন তাহলে শেখ হাসিনা কিন্তু ফেরত আসতেন না। শেখ হাসিনার এই জন্য কৃতজ্ঞ থাকা উচিত ম্যাডামের কাছে। ম্যাডাম দেশে ছিলেন দেখে শেখ হাসিনা ফেরত আসতে পেরেছেন। ওনার সঙ্গে কিন্তু আমার কথা হতো, তখন ওনার সঙ্গে আমার কথা হতো। আমি বিএনপির রাজনীতি করতাম, কিন্তু ম্যাডামের আমি লয়ার ছিলাম। আমি নামটা উল্লেখ করলাম না, কাদের মাধ্যমে কথাটা হতো। শেখ হাসিনা তখনও বলতেন ম্যাডাম যেন না যায়। ম্যাডাম তো যাবেন না, এটা তো আমিই জানি, তাই না? ম্যাডাম যদি চলে যেতেন তাহলে তো শেখ হাসিনা ফেরত আসতে পারতেন না। ঠিক সেম জিনিসটা এখন আমরা কেমনে বলবো যে মাইনাস হয়ে গেছে? রাজনীতিতে না দেখেন শেষ বলে কোনো কিছু নেই,
কেউ যদি মনে করেন যে আমরা গোল দিয়ে দিয়েছি, আমি এটা বিশ্বাস করি না। কারণ আমি অনেক কিছু দেখেছি। আপনারা হয়তো ভাবছেন যে আওয়ামী লীগ 2008 সালে সরকার এসছেন, ক্ষমতায় এসছেন, আমার নেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ ছিল সবার আগে। ম্যাডাম যদি সব কিছু এগ্রি করতেন, ম্যাডাম ক্ষমতায় আসতো 2008 সালে। ইয়েস, আমি সাক্ষী ছিলাম। ম্যাডাম এগ্রি করেননি, ম্যাডাম বলেছেন বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নেবেন। আওয়ামী লীগ নেত্রী ওয়াজ স্মার্ট এনাফ। জেনারেল মাসুদ সাহেব মনে করেন যে সব কিছু লিখে নিয়েছিলেন। আপনাদের কি মনে আছে জেনারেল মাসুদ সাহেবকে অস্ট্রেলিয়ার হাই কমিশন থেকে ক্ষমতা আসার পর আওয়ামী লীগ নেত্রী ডেকে পাঠিয়েছিলেন? বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছেন, 6 বছর ছিলেন সেখানে। কেন ছিলেন? কাগজপত্রে হাতে কলমে লেখা ছিল। বেগম খালেদা জিয়া কম্প্রোমাইজ করেননি, চাইলে তিনিই প্রধানমন্ত্রী হতেন। এটা আমি স্পষ্টভাবে বলতে পারি, আমি এর আগেও বলেছি এই কথাগুলো। তার মানে এক ধরনের চক্রান্তের জাল হয়তো এখনো কাজ করতে পারে না, সেটা তো এখনো করছে। দিস ইজ পারস্যুট অফ এ কন্টিনিউয়াস প্রসেস দ্যাট হ্যাভ টেকেন মাচ আর্লিয়ার ইন 2003, 5 হোয়াট এভার ইট ইজ। এটা আগে থেকে হয়েছিল। আপনি দেখেন না, বিভিন্ন পত্রপত্রিকা, কতগুলো পত্রিকা ছিল বিএনপিকে মেলায়ন করার জন্যে। জি, আপনার অনেকগুলো পত্রপত্রিকা মনে করেন যে কাজ করেছে, এবং একটা পর্যায়ে এসে মনে করেন যে একটা পত্রিকার সম্পাদক বলেছেন যে আমাকে ডিজিএফআই এই কাজটা করিয়েছিল, আমি ভুল করেছি। বড় তো পত্রিকা। তার জন্য কি আপনারা জবাবদিহি চেয়েছেন তাদের কাছে? জি, চান নাই তো। একটা বিরতিতে যাই, বিরতি থেকে ফিরে আমরা কথা বলবো। দর্শক আমাদের সঙ্গে থাকুন। দর্শক স্বাগত আরেকবার 24 ঘন্টায়। বিএনপি নেতা নাসিরউদ্দিন অসীম আছেন আমাদের সঙ্গে। অসীম ভাই, দুকুল হারানোর ভয়ে অনেক নেতা দেশে আসার সাহস পাচ্ছেন না। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ইঙ্গিত করে জামাত ইসলামের নায়েবা আমির এটিএম আজহারুল ইসলাম বলেন, ইংল্যান্ডের নাগরিকত্ব ছেড়ে এসে যদি প্রধানমন্ত্রী না হতে পারেন, দুই কুলেই হারাবেন। তাই অনেক নেতা বিদেশ থেকে দেশে আসার সাহস পাচ্ছেন না। প্রথম আলোর খবর আমি পড়লাম আজকে রোববার বিকেলে। তিনি যশোরের একটা নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন। এটা আজহারুল, এটিএম আজহার, জামাত এটিএম আজহার, হ্যাঁ, খুব দুঃখজনক ওনার এই বক্তব্যটা। তারেক রহমান সাহেবের ব্রিটিশ নাগরিকত্বের প্রয়োজন নেই, প্রথম কথাটা হচ্ছে। এবং ওনার ব্রিটিশ নাগরিকত্ব আছে উনি কিনা? ব্রিটিশ নাগরিক না, এটা ওনার উদ্দেশ্যে বলতে চাই। ওনার তো তারেক রহমান সাহেবের প্রতি আপনার কৃতজ্ঞতা জানানো উচিত। উনি তো ফাঁসির ঝুলতেন, দণ্ডপ্রাপ্ত। হ্যাঁ, উনি ফাঁসিতে ঝুলতেন। তো এই যে মনে করেন যে জুলাই আগস্ট, হ্যাঁ, এখানে ছাত্র জনতার অভ্যুত্থান ছিল, কিন্তু তার সঙ্গে মনে করেন যে নিয়ামক শক্তি হিসেবে জানা তারেক রহমান সাহেবের, কেন বলি একটা জিনিস দেখেন, আপনারা তারেক রহমান সাহেবের অনেক সমালোচনা করতে পারেন, কিন্তু একটা মানুষ 15 বছর দেশের বাইরে ছিলেন, 7-8 হাজার কিলোমিটার দূরে ছিলেন, একটা দলের ঐক্যকে ধরে রেখেছেন। সর্বশেষ যে আন্দোলন, সেই আন্দোলনের সবাই কিন্তু ওনার সঙ্গে যোগাযোগ করতেন। এটা আমার মুখের কথা না, তো এটা অ্যাডমিটেড ফ্যাক্ট, এটা এভিডেন্স দিয়ে আপনি মনে করেন যে সাবস্টেন্সিয়েট করতে পারবেন। তো তাহলে আপনার মনে করেন যে এই ধরনের কথাবার্তা যারা বলেন, এটা মনে হয় না যে ঠিক। এটা খুব দুঃখজনক, দুর্ভাগ্যজনক। আমরা না একটা পরিবর্তন আশা করেছিলাম যে জুলাই আগস্ট অভ্যুত্থানের পরবর্তীতে এই যে যারা স্টেক হোল্ডার ছিলেন, তাদের মধ্যে যে যোজন যোজন মাইলের দূরত্ব তৈরি হয়েছে, এটা খুব দুর্ভাগ্যজনক। তারেক রহমান সাহেবের ব্রিটিশ নাগরিক, আমি সে সময় ছিলাম, ওনার যেটা এসছে মনে করেন, আপনি যখন মনে করেন যে ফাঁসির দণ্ডপ্রাপ্ত হন কোনো ব্যক্তি, তখন এই যে ইউরোপের অনেকগুলো দেশ আছে যারা মনে করেন যে ক্যাপিটাল পানিশমেন্টকে অ্যালাউ করেন না নীতিগতভাবে, তখন তাদের কাছে মনে করেন তারাই কিন্তু আপনার যোগাযোগ করেন রাজনৈতিক নেতাদের সঙ্গে। অনেক রাজনৈতিক, বিভিন্ন দেশের রাজনৈতিক নেতারা, নেতৃবৃন্দরা, কিংবা ফর্মার প্রাইম মিনিস্টার, হেড অফ দ্য গভর্নমেন্ট, হেড অফ দ্য স্টেট, তারা মনে করেন যে বিভিন্ন দেশে ছিলেন, তাদেরকে সেই স্ট্যাটাস দেওয়া হয়। তারেক রহমান সাহেবকে সেই স্ট্যাটাস দেওয়া হয়েছে। দ্যাট ডাজন্ট মিন দ্যাট হি হ্যাজ টেকেন পাসপোর্ট অফ ইউকে অর হি হ্যাজ টেকেন সিটিজেনশিপ। আপনারা জানেন অসীম ভাই? হ্যাঁ, আমি নিঃসন্দেহে জানি। উনি কি হিসাবে আছেন? নো, সেখানে তো মনে করেন যে আপনার স্ট্যাটাসটা দেওয়া হয়েছে রেফিউজি স্ট্যাটাস, কিংবা রাজনৈতিক বন্দী হিসেবে, রাজনৈতিক একজন কি বলা এটাকে, রাজবন্দী হিসেবে। অফকোর্স, মানে রাজবন্দী না, উনি তো ব্রিটিশদের কাছে তো আর উনি বন্দী হবেন না। আচ্ছা, মানে রাজনৈতিক অতিথি যদি আমরা বলি বা এরকম। এখন এটাকে বলা হয় যে আপনার কনভেনশন, যেটা ইউএন কনভেনশন অনুযায়ী যেটাকে বলা যায় রেফিউজি স্ট্যাটাস, আচ্ছা, সেটা দেয় সেই দেশ, যে দেশে আপনি থাকেন না কেন, যে যেন আপনার অন্য কোনো দেশ তাকে নিয়ে এসে এক্সিকিউট করতে না পারে, যেটা ওনারা অ্যালাউ করেন না।
অসীম ভাই, 5 আগস্টের পরে আপনার সঙ্গে ওনার দেখা হয়েছে, কথা হয়েছে, উনি পাসপোর্টের জন্য, বাংলাদেশি পাসপোর্টের জন্য আবেদন কেন করলেন না? আমরা যখন আজাদ ভাইয়ের সঙ্গে কথা বলছেন, ওনারা বলছেন, আজকে পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে এখন পর্যন্ত বাংলাদেশের সরকার বা মিশনের সঙ্গে দেশে ফেরার ব্যাপারে মিস্টার রহমানের পক্ষ থেকে কোনো ধরনের যোগাযোগ করা হয়নি। যদি যোগাযোগ করা হয়, ওনাদের সর্বোচ্চ একদিন সময় লাগবে। ওনার সঙ্গে আমার 5 আগস্টের পরে প্রথম কথা হচ্ছে দেখা হয়নি। দ্বিতীয় কথা হচ্ছে যে উনি কেন করেননি বা এই বিষয়টা তো আমি জানবো না। আচ্ছা, এই যে কমিউনিকেশন বিটুইন দ্য ইউকে হাই কমিশন আর ওনার মধ্যে, এই বিষয়টা আমি জানি না। সো এটা নিয়ে মন্তব্য তো আমি করতে পারবো না। কিন্তু ওনার স্ট্যাটাস রিফিউজ, এটা আপনি নিশ্চিত? না, এইটা তো অনেক আগেই ছিল। দেখেন তাহলে উনি কিভাবে থাকবেন ওখানে? জি, উনি সেখানে থাকলেনটা তাহলে কিভাবে? জি, আমরা একটু অন্য আলোচনায় যাই। এখন এই রিফিউজি বলতে আপনি মনে করেন যে আন্ডারমাইন করার কোনো বিষয় নাই। না, এই শরণার্থী, এই রিফিউজি এটা আমরা যে কেউ হতে আপনার পারে। এটা ইউএন কনভেনশনের মধ্যে আছে, তাই না? জি, অ্যাম্বাসেডর মাহফুজ, আপনি একটু যদি বলেন যে তারেক রহমান সাহেবের যদি নির্বাচনের আগে না ফিটেন, ওনার ব্যক্তিগত ইচ্ছাই হোক অথবা উনি স্ট্যাটাসে যা মিন করেছেন সেটার প্রায়োগিক অর্থ যাই হোক না কেন, উনি যদি নির্বাচনের আগে না ফিরেন অথবা ফিরতে না পারেন অথবা ফিরতে না দেওয়া হয় ওনার স্ট্যাটাস অনুযায়ী, তাহলে সেইটি আসলে আমাদের রাজনীতিতে কি বার্তা দিবে? এবং নির্বাচন নিয়ে সরকার, বিশেষ করে সরকার প্রধান সুযোগ পেলেই উনি যখনই কথা বলেন, উনি একটা নির্দিষ্ট সময়সীমা বলেন, সেই সময়ের ভিতরে আছে। তারপরেও কেন যেন নির্বাচন নিয়ে মানুষের ভিতরে এক ধরনের প্রশ্ন আছে। জি, অবশ্যই প্রশ্ন থাকবে। ইনফ্যাক্ট এখন যে রকম প্রশ্ন আছে, তখন প্রশ্নের পরিমাণ আরও বাড়বে। বাংলাদেশের জন্য বা বাংলাদেশের জনগণের জন্য, ভোটারদের জন্য এটা একটা নতুন অভিজ্ঞতা হবে যে একটা অন্যতম প্রধান রাজনৈতিক দলের প্রধান নেতা তিনি দেশের বাইরে আছেন এবং সেখান থেকে তিনি নির্বাচন করছেন। তো এটা আমাদের জন্য একটা বিশাল, মানে বড় ধরনের একটা অভিজ্ঞতা হবে। এই অভিজ্ঞতা আমাদের আগে কখনো হয়নি। আচ্ছা, সেক্ষেত্রে আপনি বলেন সেটা কি নির্বাচনে কোনো প্রভাব পড়বে, অথবা উনি যদি না ফেরেন তাহলে উনি নির্বাচন করতে পারবেন, এটাও কি নিশ্চিত? না ফিল, উনি যদি নির্বাচনের ফর্ম ফিল আপ করতে পারেন, অর্থাৎ ওনার তো তখন নাগরিকত্ব থাকতে হবে, সেই নাম্বার মানে এনআইডি গুলো প্রডিউস করতে হবে, সেগুলো যদি ঠিকঠাক থাকে, উনি ফিজিক্যালি কোথায় আছেন এটা তো ইম্যাটেরিয়াল। আর এই বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। জি, জেলখানা থেকেও কিন্তু নির্বাচন করেন। কিন্তু তারেক সাহেব যখন দেশ ছাড়েন তখন আমাদের এএনআইডি চালু হয়নি, তারপরের প্রকল্প এটা। ফলে স্বভাবতই যেহেতু উনি হাই কমিশনে আওয়ামী লীগের সময় আবেদন করেও পাসপোর্ট পাননি, তারপরে উনি আবেদন করেননি আমরা যতটুকু জানি। ফলে ওনার কাছে এনআইডি বা ট্রাভেল ডকুমেন্ট, পাসপোর্ট থাকার সুযোগ কম। এগুলো তো ডেফিনেটলি উনি জানেন। জি, সো আমি এগুলোর বিষয়ে নিশ্চয়ই ওনার সিদ্ধান্ত আছে যে উনি কখন কি করবেন না করবেন। আমি একটু কি অ্যাড করে দিব? জি, করেন। প্রবাসীরা যে ভোটার হচ্ছে এবার, জি, তারা কিন্তু ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। এবং তার মানে কখন করবে তারা? যখন বাংলাদেশের নাগরিক, যখন ফ্র্যাঞ্চাইজি হবেন, এনরোলড অ্যাজ এ ভোটার। তাহলে ভোটার যখন ভোট দিতে পারবেন, তখন ভোটার কিন্তু আপনার প্রার্থী হতে পারবেন। তো সব কিছুই সম্ভব কিন্তু। জি, একদম পরিষ্কার। সরি, আজাদ ভাই, আপনাকে এই ইস্যুতে যদি আপনি শুধু একটু যোগ করেন যে নির্বাচনের মানে তারেক রহমান এবং বেগম খালেদা জিয়া দুটো চরিত্রই খুবই আলোচিত। বেগম জিয়া তো খুবই স্যাডলি এই সময়ে, মানে ওনাকে খুবই দরকার ছিল দলের জন্য। অসীম ভাই যেমনটা বলছিলেন, দেশের জন্য। আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে এরকম অনেক লোককে বেগম জিয়াকে নিয়ে প্রার্থনারত দেখছি, যারা ওনাকে হয়তো আদর্শিকভাবে কখনোই পছন্দ করেনি, বরং সমালোচনা করেছেন। ফলে সেই জায়গায় এই পুরো বিষয়টাকে আমাদের এই রাজনীতি, নির্বাচন, ঐক্যমত, সংস্কারের জায়গায় নতুন একটা ডাইমেনশন তৈরি করলো, সেটা ইতিবাচক বা নেতিবাচক যাই হোক না কেন, এবং সেটাকে আর একটা চ্যালেঞ্জেও পড়লো কিনা বাংলাদেশ? দেখেন, নির্বাচন তো প্রতিদিনই চ্যালেঞ্জ, নির্বাচনের আগে। আর আপনি জানেন যে নির্বাচন মানে কিন্তু ভোটের দিন না। নির্বাচন একটা প্রসেস, তার অনেক আগে থেকে এই প্রসেসটা শুরু হয়, এবং এই প্রসেস যতদিন কন্টিনিউ করে, এভরিডে ইজ এ চ্যালেঞ্জ, এভরিডে ইজ এ নিউ চ্যালেঞ্জ। একটা নতুন সিচুয়েশন তৈরি হতে পারে, সেই সিচুয়েশন থেকে আরেকটা চ্যালেঞ্জের জন্ম নিতে পারে। সো এই চ্যালেঞ্জগুলোর জন্য তো সরকারকে প্রস্তুত থাকতেই হবে। বেগম খালেদা জিয়া, উনি অসুস্থ, উনি অনেক দিন ধরে অসুস্থ। উনি যদি অসুস্থ থাকেন, এটা
চ্যালেঞ্জের চেয়েও বড় জিনিস হলো এটা আমাদের সবার জন্য মর্মবেদনার একটা কারণ। কারণ আমরা সবাই ওনাকে দেশের এই মুহূর্তে একজন রাজনৈতিক অভিভাবক মনে করেন। আমাদের অসীম ভাই যেমন বলেছেন, উনি আসলে কোনো নির্দিষ্ট দলের কোনো সম্পদ না, উনি আমাদের জাতীয় সম্পদ, আমাদের জাতির অভিভাবক। সো নির্বাচনে উনি যদি সুস্থ থেকে যদি উনি মনে করেন যে সিদ্ধান্ত পরিবর্তন করেন, উনি নির্বাচন করবেন না, তারপরেও আমাদের ওনাকে প্রয়োজন। কারণ ওনার দিক নির্দেশনামূলক কিছু বিষয় আছে যেগুলো আমাদের এই পলিটিক্যাল ক্রাইসিস বা এরকম একটা ভলাটাইল পলিটিক্যাল সিচুয়েশনে খুবই দরকার। আপনি যদি আপনার আমাদের এই 5ই আগস্ট পরবর্তী সময়টা দেখেন, ওনার ভূমিকাটা খুবই ইতিবাচক ছিল। আপনি দেখেন যে আমাদের একটা গণ অভ্যুত্থান পরবর্তী একটা দেশে আপনার কত ধরনের চ্যালেঞ্জ তৈরি হতে পারে, আপনি নিজেরা সেটা প্রত্যক্ষ করেছেন, দেশের মানুষ প্রত্যক্ষ করেছে। ওনার শুধুমাত্র উনি যদি একটু বলতেন যে ওনার প্রতি যে অন্যায় অবিচার হয়েছে, এটা মানে এই বিষয়ে যদি উনি যদি কোনো ধরনের বার্তা দিতেন বা মৌনতা অবলম্বন করতেন, তাহলে ওনার নেতাকর্মীরা ঝাঁপিয়ে পড়তো। কিন্তু উনি শান্তির বার্তা দিয়েছেন। আপনি যদি দেখেছেন, উনি অসুস্থ থাকা অবস্থায় কিন্তু গণঅভ্যুত্থানের পরে একটা বার্তা দিয়েছেন যেখানে সবাইকে উনি শান্তির আহ্বান জানিয়েছেন, ধৈর্য ধারণের আহ্বান জানিয়েছেন। শুধু সেদিন না, তার পরবর্তীতে আপনি যেমন ধরেন আমাদের এখানে সাম্প্রদায়িক উস্কানি, সাম্প্রদায়িক সংঘাত সৃষ্টি করার জন্য অনেক ধরনের উস্কানিমূলক আচরণ করা হয়েছে, দেশের বাইরে থেকে অনেক ধরনের উস্কানি দেওয়া হয়েছে, অপতথ্য ছড়ানো হয়েছে। সেই সময়ও কিন্তু উনি ওনার দলের নেতা নেত্রীদেরকে নির্দেশ দিয়েছেন, তোমরা শান্ত থাকো, যে মন্দির পাহারা দাও। তারা গিয়ে মন্দির পাহারা দিয়েছে। দেশের আপনার গণ অভ্যুত্থানের যারা সামনের সারির কর্মী ছিলেন, তারা ওনার দলের কর্মী না, কিন্তু তাদেরকেও তিনি আশীর্বাদ করেছেন, আপনারা নিজেরা সেটা দেখেছেন। সো এই যে গত 1 বছর ওনার রাজনৈতিক সংগ্রাম তো 4-5 দশকের, কিন্তু আমরা যদি এই এক বছরের বিষয়টাও দেখি, 1-1.5 বছর, যেটা আমরা সবাই প্রত্যক্ষ করেছি এবং আমাদের স্মৃতিতে টাটকা সবার, এই সময়েও ওনার এই অসুস্থ অবস্থায়ও যে কনস্ট্রাকটিভ রোলটা উনি প্লে করেছেন, সেটা আমাদের জাতির জন্য কতটা কাজে লেগেছে এটা আমরা সবাই দেখেছি। তো আমরা মনে করি যে আমাদের সামনে আরো অনেকগুলো ক্রাইসিস আসবে, পলিটিক্যাল ক্রাইসিস। ফেব্রুয়ারিতে হচ্ছে তাজেদ ভাই? অবশ্যই নির্বাচন ফেব্রুয়ারিতে হচ্ছে। আমরা তো এই বিষয়ে তো এমন নতুন কোনো নির্দেশনা সরকারের থেকেও বলা হয় নাই, বা এমন কোনো আপনার পয়েন্টও আপনি বলতে পারবেন না যেটা দিয়ে আপনি এস্টাবলিশ করতে পারবেন যে নির্বাচন ফেব্রুয়ারিতে নাও হতে পারে। আমরা এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে যে টাইমলাইনগুলো বলা হয়েছে সবগুলোই মেনটেন করা হয়েছে। তফসিল কবে নাগাদ হতে পারে সেটা তো নির্বাচন কমিশনকে আপনি জিজ্ঞেস করবেন, এটা সরকারের সিদ্ধান্ত না। না, কিন্তু নির্বাচন কমিশন তো সরকার সরকার প্রধানের সঙ্গে ওনারা আমাদের একটা চার্টারের মতো আছে, দেখা করেন। আমরা নির্বাচন কমিশনকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে চাই। আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন কমিশনের যেটা দায়িত্ব, তার দায়িত্বের বাইরে গিয়ে তাকে এমন কোনো কিছু করতে বলার জন্য এই সরকার প্রস্তুত না। আমাদের নির্বাচন কমিশনকে সরকার প্রভাবিত করেছে বলেই কিন্তু আগের নির্বাচনগুলো খারাপ হয়েছে। এবং মাননীয় প্রধান উপদেষ্টা ওনার জাতির উদ্দেশ্যে দেওয়া একটা ভাষণেও বলেছেন যে আমাদের দেশে যতগুলো সমস্যা আমরা দেখেছি, তার একটা খারাপ নির্বাচন হলো সবচেয়ে বড় কারণ। নির্বাচন কমিশন, আপনার সাথে আমি একমত, মেনে নেওয়া যায়। তাই যদি হয় তাহলে নির্বাচন কমিশন আসার পরে প্রশাসন সাজবে, তার আগে আপনারা প্রতিদিন ডিসি চেঞ্জ করছেন, সব জেলার এসপি লটারি করে চেঞ্জ করলেন। এটা তো নির্বাচন কমিশনের তফসিলের পরে তার সুবিধা মতো তার বিবেচনায় নিয়ে করার কথা। তাহলে এটা ফান্ডামেন্টালি রং। এটা সরকারের দায়িত্ব যতক্ষণ পর্যন্ত না নির্বাচনের তফসিল ঘোষণা করা হচ্ছে, না তার আগ পর্যন্ত অবশ্যই সরকার। যখন নির্বাচন কমিশন দায়িত্ব প্রাপ্ত হবে এই কাজের জন্য, তখন নির্বাচন কমিশনের কোনো কাজে সরকার বাধা দেয় কিনা আপনি দেখবেন। যদি দেয় তখন আপনি সেটা বলতে পারবেন। যেটা ঘটেনি, সেটার জন্য আপনি হাইপোথেটিক্যালি সরকারকে অভিযুক্ত করতে পারেন না। আমি বলছি এই তফসিল ঘোষণার বা নির্বাচনের 2 মাস আগে সরকার এটা করা এত জরুরি হলো কেন? না, সরকার তো অবশ্যই দেখবে। সরকার আপনার মাঠ প্রশাসনের কিছু আপনার অভ্যুত্থান পরবর্তী সময়ে সরকার কিছু কর্মকর্তাকে মাঠ প্রশাসনের দায়িত্ব দিয়েছে। মাঠ প্রশাসনে তাদের অভিজ্ঞতা আপনার কি হয়েছে সেটা সরকার পর্যালোচনা করেছে। তারপর সরকারের মতো করে সরকার মাঠ প্রশাসনকে সাজিয়েছে যাতে মাঠ প্রশাসনের নিয়ে কোনো ধরনের প্রশ্ন না উঠতে পারে। সব মাঠ লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার জন্য সরকারের এখতিয়ারের মধ্যে যতটুকু আছে সেটা সরকার করেছে। সরকার তো তার এখতিয়ার বহির্ভূত কোনো কাজ করে না, সেটি বলছি না। কিন্তু এই করাটা হচ্ছে নির্বাচন কমিশনের প্রতি অনাস্থা কিনা সেটি জানতে চাই। পাশাপাশি ভারতে থাকা পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসাদুজ্জামান খান কামাল, তাকে দিল্লি ফেরত দিচ্ছেন বা ফেরত পাওয়ার ব্যাপারে একটা আলোচনা হয়েছে, সেটা তিনি হয়তো প্রথম ফেরত আসবেন, এই রকম একটা খবর বেরিয়েছিল আপনার প্রধান উপদেষ্টা প্রেস সচিবের বরাতে।
আজকে পররাষ্ট্রমন্ত্রী আনুষ্ঠানিকভাবে বলছে যে উনি আসলে দিল্লিতে বা ভারতে আছেন, সেটাই বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে এখনো জানে না, এবং এই ধরনের আলোচনার খবরও পররাষ্ট্র মন্ত্রণালয় জানে না। তাহলে বিষয়টা আসলে কি হলো? একটা সমন্বয়হীনতা হচ্ছে নাকি পররাষ্ট্র মন্ত্রণালয় আসলে উদাসীন? সেই বিষয়ে কথা বলবো দর্শক, তার আগে ছোট্ট একটা বিরতি নিই। দর্শক আরেকবার স্বাগত 24 ঘন্টায়। প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আজাদ মজুমদার আসাদুজ্জামান খান কামালকে ফেরত দিচ্ছে অথবা ফেরত দেওয়ার ব্যাপারে কোনো আলোচনা আসলে হয়েছে কিনা? আলোচনা বলতে বাংলাদেশের পক্ষ থেকে ওনাকে ফেরত চাওয়া হয়েছে, এটাও কিন্তু এক ধরনের আলোচনা, এবং ভারতের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা এটা এক্সামিন করে দেখছে। আমরা মনে করি যে এটা এক ধরনের অগ্রগতি। আর ফেরত দিচ্ছে এটা, যেটা আপনি প্রেস সচিবের কথা বলেছেন, এটা ছিল একটা এক্সপেকটেশন। কারণ আমরা আমাদের দেশের আদালত একটা রায় দিয়েছে, আমরা এক্সপেক্ট করতে পারি যে সরকার, ভারত সরকার এক্ষেত্রে পার্টিকুলারলি আমাদের দেশের আদালতের রায়টাকে সম্মান জানিয়ে আমাদের দেশের আদালতে যারা কনভিক্টেড হয়েছেন তাদেরকে ফেরত দেবেন। হয়তো শেখ হাসিনার ক্ষেত্রে তাদের কিছু অব্লিগেশন থাকতে পারে, কী অব্লিগেশন আছে সেটা ওনারা কখনোই স্পষ্ট করেননি, কিন্তু আমরা নিজে দেখেছি যে শেখ হাসিনা যখন এখানে সরকারে ছিলেন উনি সবসময় ওনার এক ধরনের ভারত তোষণ নীতি ছিল, যেটা এটা ওপেন সিক্রেট, কারো এটা আলাদা করে উল্লেখ করার কোনো প্রয়োজন নেই। এমনকি ওনার পররাষ্ট্রমন্ত্রী যিনি ছিলেন উনি নিজে বলেছেন যে তাকে ক্ষমতা রাখতে হবে। তো এইসব কারণে হয়তো আমরা ধারণা করতে পারি যে ওনাকে প্রোটেকশন দেওয়ার একটা অব্লিগেশন তাদের থাকতে পারে, কিন্তু বাকি যারা আছে তাদের ব্যাপারে সিমিলার অব্লিগেশন নাও থাকতে পারে। এই দণ্ডপ্রাপ্ত তো দুজন, শেখ হাসিনা এবং এক্স্যাক্টলি দণ্ডপ্রাপ্ত দুজন, আরো অনেকেই তো আন্ডার ট্রায়াল আছেন। সো আমরা এইটা একটা এক্সপেকটেশন থেকে এটা বলা হয়েছে, এটা কোনো আনুষ্ঠানিক যোগাযোগ বা তথ্য নির্ভর ছিল না, এটা কোনো ইনফরমেশন না, এটা একটা এক্সপেকটেশন। জি মাহফুজ ভাই, এইটা খানিকটা এটা ধরেন হয়তো মানে কেউ একজন বিশেষ করে দায়িত্বশীলদের ফেসবুক স্ট্যাটাস নিউজের এখন বড় আইটেম। এইটা আজাদ মজুমদার যেমনটা বলছেন যে এটা যদি প্রেস সচিব মহোদয়ের এক্সপেকটেশন হয় এবং এটা যদি ওনার ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেন, এটি অন্তত 6-7টা পত্রিকায় প্রথম পাতায় আমি নিজেই পড়েছি। ফলে সেই পরিপ্রেক্ষিতে পররাষ্ট্র উপদেষ্টা স্পষ্ট করে বলছেন যে কামাল শেখ হাসিনা যেরকম ভারতে আছে সেটি বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে তাদের মুখপাত্র ব্রিফ করেছেন, জানিয়েছেন। কামালের ক্ষেত্রে সেটিও তারা এখন পর্যন্ত কূটনৈতিক চ্যানেলে জানাননি, থাকলে কোন স্ট্যাটাসে। দ্বিতীয়ত হচ্ছে তাকে ফেরত দিতে হলে তো তাকে আসলে বন্দি ডিক্লেয়ার করতে হবে, সেটিও করা হয়নি বা সেরকম কোনো ইঙ্গিত এখনো দেয় নাই। সেক্ষেত্রে যদি প্রেস সচিবের মতো সিনিয়র একজন দায়িত্বশীল এই ধরনের কথা বলেন এবং সেটা নিয়ে বিশেষ করে গণমাধ্যমও যখন রিপোর্ট করে, সব মিলে তখন একটা পজিশন তৈরি হয় কিনা, একটা মানে কোঅর্ডিনেশনের অভাব কখনো কখনো মনে হয় কিনা? এখন আমাদের প্রেস সচিব মহোদয় কি বলেছেন এক্স্যাক্টলি এটা আমি জানি না, বাট আমি সাধারণভাবে বলি যে দুজন বন্দির কথা বলা হচ্ছে, বন্দি না, যে দুজন অভিযুক্তর কথা বলা হচ্ছে, দুজনের মধ্যে একজনের স্ট্যাটাস আমরা জানি যে তিনি ভারত সরকারের অতিথি হিসেবে আছেন, তারা এখন দণ্ডপ্রাপ্ত, অভিযুক্ত এবং দণ্ডপ্রাপ্ত। ইয়েস, তো দণ্ডপ্রাপ্ত যে দুজনই আছেন আমরা অনুমান করছি যে দুজন ভারতে আছেন, একজনের ব্যাপারটা নিশ্চিত, হ্যাঁ, এবং তিনি ভারত সরকারের কোনো না কোনো রকমভাবে অতিথি হিসেবেই আছেন, হয় পলিটিক্যাল অ্যাসাইলাম দেওয়া হয়েছে অথবা অন্য কোনো স্ট্যাটাসে তাকে সেখানে রাখা হয়েছে। দ্বিতীয়জন সম্ভবত ভারতেই আছেন কিন্তু আত্মগোপনে আছেন অথবা পলাতক অবস্থায় আছেন অথবা অন্য কোনো স্ট্যাটাসেও থাকতে পারেন যেটা আমরা জানি না বা আমাদেরকে জানানো হয়নি। এখন সেই হিসেবে দুজনের স্ট্যাটাস কিন্তু একটু আলাদা। দ্বিতীয় হলো যে যদি প্রাক্তন প্রধানমন্ত্রীকে পলিটিক্যাল অ্যাসাইলাম দেওয়া হয়ে থাকে, পলিটিক্যাল অ্যাসাইলাম কিন্তু দেওয়া হলে 5ই আগস্টই দেওয়া হয়েছে বা 5ই আগস্ট পরবর্তী সময়ই দেওয়া হয়েছে, রায়টা হয়েছে কিন্তু সম্প্রতি। জি, এবং আপনি জানেন যে এক্সট্রাডিশন ট্রিটির মধ্যে একটা পলিটিক্যাল ক্লজ আছে। এখন যেহেতু পলিটিক্যাল অ্যাসাইলাম দেওয়া হয়ে গেছে একবার অলরেডি, তো এই সমগ্র ঘটনাবলীকে ভারত সেইভাবে দেখতে চায় কি না সেটার একটা বিষয় আছে। আবার প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী তিনি যেহেতু পলাতক অবস্থায় আছেন এবং যদি ধরে নিই যে তাকে অন্তত লেটসে পলিটিক্যাল অ্যাসাইলাম দেওয়া হয়নি বা কোনো কিছু, তাহলে তো সেখানে স্ট্যাটাসের যেহেতু ডিফারেন্স আছে, আপনি তো পলিটিক্যাল অ্যাসাইলাম যেহেতু তাকে দেওয়াও হয়নি, সুতরাং তাকে তো ওই ক্লজে আপনি আটকাতে পারছেন না। একটা মুশকিল আছে যেটা আমি আগের একটা অনুষ্ঠানে বলেছিলাম যে অভিযোগে তাদেরকে অভিযুক্ত করা হয়েছে, হ্যাঁ, মানবতা বিরোধী অপরাধ,
এইটা কিন্তু ইন্ডিয়ান পেনাল কোডে নাই। হ্যাঁ, তো সেইখানে একটা কমপ্লিকেশন কিন্তু দাঁড়াতে পারে। এখন আমি জানি না যে ভারত সরকার মানে ওই কিভাবে এগ্রিমেন্টটা দেখবে, অথবা বাংলাদেশের রিকোয়েস্টটাকে তারা কিভাবে পরীক্ষা নিরীক্ষা করছে। জি, অসীম ভাই, আপনি আইনের মানুষ, আপনি কি খানিকটা বলবেন যে এই কামাল সাহেবকে ফেরানো নিয়ে যে ধরনের খবর বের হলো এবং আজকে পররাষ্ট্র উপদেষ্টা যেভাবে এটাকে রিফিউজ করলেন, এটা কখনো কখনো একটা ভুল ধারণা অথবা ভুল বোঝাবুঝিও তৈরি করে কিনা, অথবা এই বিষয়গুলো নিয়ে একটা সিঙ্গেল পয়েন্ট থেকে কথা বলাই সমীচীন বলে মনে করেন কিনা? না, আমি একটা জিনিস বলি, আপনার আসাদুজ্জামান খান কামাল সাহেব বাংলাদেশ ত্যাগ করার পরে উনি ইন্ডিয়াতে আছেন, এটা কিন্তু মোটামুটিভাবে প্রতিষ্ঠিত। জি। তার পরবর্তীতে আমরা দেখলাম যে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় আপনার ভারতের কাছে ওনাদেরকে আনুষ্ঠানিকভাবে ফেরত পাওয়ার ব্যাপারটা তুলেছেন। শেখ হাসিনা তার বক্তব্যটা ভিন্ন, তার বিষয়টা ভিন্ন জিনিস, সেটা আমরা খুব একটা স্পষ্ট না। কিন্তু একটা বিষয় এসেছিল, বাকি যারা আছেন তাদেরকে ফেরত পাওয়ার ব্যাপারে ওনারা খুব আশাবাদ ব্যক্ত করেছিলেন। কিন্তু হঠাৎ করে আজকে যখন পররাষ্ট্র উপদেষ্টা এই কথাটা বললেন যে ওনার ওয়ার অ্যাবাউট সম্পর্কে ওনারা জানেন না, মানে নিশ্চিত না, মানে এটা এক ধরনের মকারি, এটা এক ধরনের ফাজলামি, জাতির সঙ্গে একটা প্রতারণা করার মতো। অর্থাৎ মানে কি, ওনারা এই ধরনের কোনো কিছু গেছেন যে বাড়াবাড়ি করো না, চুপ থাক তুই, স্পষ্ট কথা। নাহলে উনি এই কথাটা কেন এখন বললেন হঠাৎ করে? যেটা আপনার ওয়েল এস্টাবলিশড, অ্যাকনলেজ, বাংলাদেশের জনগণ জানেন যে আসাদুজ্জামান খান কামাল সাহেব ইন্ডিয়াতে আছেন। ওনার মনে করেন যে ভিজিবল অনেকগুলো অডিও ভিজুয়াল আপনার প্রুফ আছে যে উনি ইন্ডিয়াতে আছেন, হি ইজ ভেরি মাচ ইন ইন্ডিয়া। উনি এখন বললেন যে আমি ওনার ওয়ার অ্যাবাউট সম্পর্কে জানি না। এই কথাটা যখন বললেন না, এই কথাটা যখন বললেন অফিসিয়ালি, আমরা হাসিনা কি আপনার ইন্ডিয়াতে আছেন না টুঙ্গিপাড়ায় আছেন, আপনি আমি কি বলতে পারবো? উনি তো বললেন যে ওনারা যখন হেলিকপ্টারে তোলে উনি মনে করছেন যে ওনারা নাকি টুঙ্গিপাড়া নেবেন। ওনাকে যে C-130 প্লেনে করে নিছে, এইটা আওয়ামী লীগের লোকজন কেন? আমি তো জানি যে আপনি মনে করেন যে আমাদের মতো বহু শত শত হাজার হাজার মানুষই ভাবতে পারেন না যে ওনাকে মনে করেন যে C-130 প্লেনে করে নিয়ে যাওয়া হয়েছে। ওনার যে প্লেনের নাম্বার ছিল 4131, যে কোড দেওয়া হয়েছিল, ওটা যে 20,000 ফুট উপর দিয়ে উড়ে গেছে, এইটাই বাংলাদেশের মানুষজন বিশ্বাস করে না। গালিগালাজ আমার মনে করেন 14টি উদ্ধার করে দিয়েছে বহুজনে। অনেক ধন্যবাদ ব্যারিস্টার অসীম, ধন্যবাদ। আপনি যেটা বললেন এই প্রশ্নটা কেন এসছে, কারণ হলো রিকোয়েস্টিং স্টেট, মানে এই ক্ষেত্রে বাংলাদেশের একটা অব্লিগেশন আছে, মানে যেহেতু ওই প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রীর অবস্থানটা নিশ্চিত না, ভারত সরকার জিজ্ঞেস করতে পারে যে সে যে আমাদের কাছে চাচ্ছ সে কোথায় আছে, তার ঠিকানা দাও। এই ঠিকানা দেওয়ার অব্লিগেশন কিন্তু রিকোয়েস্টিং স্টেটে, মানে বাংলাদেশের। জি, অনেক ধন্যবাদ আজাদ মজুমদার আপনাকে। দর্শক, এই ছিল আলোচনা। ভালো থাকবেন সবাই।